আমার কাছে এখানে খুব বেশি বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করতে পারেন, এই দেশগুলোতে আমাদের শ্রমিক যাওয়া অনেকখানি বেড়ে যাবে। মিডল ইস্টের বাইরে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও কিছু দেশ নিয়ে আমরা একটু ট্রাই করতেছি, যারা এখান থেকে যাচ্ছে তারা যেন হয়রানি মুক্ত ঝামেলাবিহীন একটা সহজ প্রক্রিয়ায় যেতে পারে। আমি যে মন্ত্রণালয়ে আছি এইটা আমার কাছে ওইভাবে একদিকে খুব বেশি চ্যালেঞ্জ সেটা মনে হচ্ছে না, এই কারণে যে ছাত্র রাজনীতি থেকে যেহেতু জাতীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা নিয়ে রাজপথে আন্দোলন করেছি এবং প্রবাসীদের সমস্যাগুলো সম্পর্কে আমি কিছুটা আগে থেকে অবগত। প্রবাসী অধিকার পরিষদ নামে একটি সংগঠন, আমি প্রধান উপদেষ্টা ছিলাম। বিশেষ করে আমি যে সমস্যাগুলো দেখি, সাধারণ প্রবাসীদের সমস্যার মধ্যে রয়েছে দেশ থেকে যাওয়ার পথে একটা পাসপোর্ট করা থেকে শুরু করে ইভেন এয়ারপোর্টে যেন তারা একটু স্বাচ্ছন্দ্যে যেতে পারে একটা সম্মানের সাথে, মর্যাদার সাথে। এটা একটা সমস্যা আছে। এবং দেশের বাইরের যে দূতাবাসগুলো, এখানে যেন তারা সমস্যার জন্য গেলে তারা যেন একটু আন্তরিকতার সাথে সেবা পায়, এটা তাদের একটা প্রত্যাশা আমি যেটা দেখেছি। সেদিক থেকে আমার কাছে এখানে খুব বেশি বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে না। কিন্তু বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে একটি বিষয় বলা হয়েছে, সেইটা একটু আমাদের জন্য চ্যালেঞ্জিং, যেটা হচ্ছে 5 বছরে বিদেশে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টি করা। কারণ হচ্ছে এখন প্রযুক্তির অ্যাডভান্সমেন্টের ফলে কর্মক্ষেত্রে তো শ্রমের ধরন পরিবর্তন হচ্ছে। নতুন নতুন প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানুষের চাহিদা কর্মক্ষেত্রে তৈরি হচ্ছে। সেখানে আমরা তো ওইভাবে আসলে প্রাতিষ্ঠানিকভাবে এরকমের লোকবল আমাদের রেডি নেই, কিংবা আমাদের দেশেও ওই রকমের লোকজন একটু কম আছে। সেক্ষেত্রে এই লোক তৈরি করতে হবে, দেন পাঠাতে হবে। সো আমরা এখন কাজ করতেছি সেই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা এবং সমাধান। আশা করি 5 বছরের যে ম্যান্ডেট জনগণ সরকারকে দিয়েছে, এবং আমরা শুরু থেকে যেহেতু অকেভাল এবং এখানে ওইভাবেই প্রবাসীদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, অর্থনীতি এবং সামগ্রিকভাবে যে প্রবাসীদের ভূমিকা, সেটা নিশ্চিত করতে আমাদের এই চ্যালেঞ্জ ওভারকাম করতেই হবে, বিকল্প নাই। আমরা এখানে প্রবাসীদের ওভারঅল ওয়েলফেয়ার নিশ্চিত করার জন্য এবং প্রবাসীদের সেবা নিশ্চিত করার জন্য আমরা একটা প্রবাসী কার্ড আমরা চালুর বিষয়ে কাজ করছিলাম। সেটা আশা করি 6 মাসের মধ্যেই এটা লঞ্চ করা যাবে। আমাদের টার্গেট হচ্ছে অগস্টের মাঝামাঝি সময়ে এই প্রবাসী কার্ড লঞ্চ করা, যেখানে 10টি বিশেষ সুবিধা থাকবে এবং পর্যায়ক্রমে সেটা আরও বাড়ানো হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের প্রবাসীরা এই যেন দেশ থেকেই যাওয়ার ক্ষেত্রে একটা ওয়ান স্টপ সার্ভিস পায়, সেটির একটি চিন্তাভাবনা আছে। সেই লক্ষ্যে তাদের সহজে পাসপোর্ট করা, এখানের বিমানবন্দর থেকে যাওয়ার পথে তাদের জন্য যেন আলাদা একটা ইমিগ্রেশন কাউন্টার থাকে, এবং দেশের বাইরে থেকে যারা আসবেন কিংবা বিদেশে দীর্ঘদিন থাকেন, দেশে কোনো কাজের জন্য আসেন, যেমন তার ভূমির সমস্যা, তো এগুলো মিউটেশন, কাগজপত্র তোলা, এরকমের কিছু বিষয় আছে। সেই ক্ষেত্রে তারা যেন 7 দিনে ফাস্ট ট্র্যাকে এই সার্ভিস পায়। তো এটা প্রবাসী কার্ডধারীদের জন্য নিশ্চিত করা হবে। প্রবাসীদের পরিবার দেশে যারা থাকে তারা যেন চিকিৎসা সেবার ক্ষেত্রে একটা অগ্রাধিকার পায়। সরকারি হসপিটালে, বেসরকারি হসপিটালে যেন তারা একটা ডিসকাউন্ট রেটে চিকিৎসা করাতে, সেটি এই কার্ডের মাধ্যমে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। এমনকি আমাদের জেলা পর্যায়ে ডিসি কার্যালয়ে, পুলিশ সুপারের কার্যালয়ে কিন্তু প্রবাসীদের জন্য একটি হেল্প ডেস্ক আছে। পাশাপাশি যেসব প্রবাসীরা বিদেশে গিয়ে নানান কারণে শারীরিকভাবে কিংবা নানান কারণে ক্ষতিগ্রস্ত হবে, তাদের ওয়েলফেয়ার নিশ্চিত করার জন্য একটা বিমা সুবিধা। দেশে আসলে প্রবাসীরা এয়ারপোর্ট থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু ঘটনা মাঝে মাঝে আসে, যে বাড়ি ফেরার পথে ডাকাতের খপ্পরে পড়ে। সেক্ষেত্রে প্রবাসীদের জন্য একটা ডেডিকেটেড পরিবহন সার্ভিস বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে নিশ্চিত করা, তো এটাই প্রবাসী কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হবে। আর এই 6 মাসের মধ্যে তো প্রবাসী কার্ডটা লঞ্চ করার জন্য এই সেবাগুলো নিয়ে কাজ করতে হয়েছে। যেমন ভূমি সেবা নিশ্চিত করার জন্য আমাদের ভূমি মন্ত্রণালয়ের সাথে কতগুলো কাজ সম্পন্ন করতে হয়েছে, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হয়েছে।
আর্থিক প্রণোদনা যেটা বর্তমানে 2.5% আছে সেটা আমরা 3% উন্নীত করতে চাই। এর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আমাদের কাজ করতে হয়েছে। এই কাটকে কেন্দ্র করে 6 মাসের এই সার্ভিস ওরিয়েন্টেড যেমন বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। একইভাবে বিশেষ করে প্রবাসীদের মৃতদেহ পরিবহনের জন্য আগে 3টা অ্যাম্বুলেন্স ছিল, আমরা আসার পর আরও 2টো আমরা বাড়িয়েছি। আমাদের বিশেষ করে প্রবাসী যারা বিদেশ থেকে আসে শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করা কিংবা ক্ষতিগ্রস্ত হয়, তাদের সেবার পরিধিটা বা সেবার গতিটা সেটাও আমরা বাড়িয়েছি। এবং বিশেষ করে আমাদের গন্তব্যস্থলের মধ্যে মালয়েশিয়া অনেকদিন বন্ধ ছিল, সেটি আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই উন্মুক্ত হচ্ছে, এটি আমাদের প্রচেষ্টায়। এর বাইরে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে আমাদের শ্রমবাজার সংকুচিত হয়ে গিয়েছিল, সেখানেও শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে বাইল্যাটারাল আলাপ আলোচনা, এমইউ সাইন করার প্রক্রিয়াগুলো এগিয়েছে অনেকখানি। আমাদের বিশেষ করে প্রবাসী কর্মীরা যারা কাজের সন্ধানে যায় তাদের ম্যাক্সিমামেরই গন্তব্য মধ্যপ্রাচ্য। কারণ হচ্ছে আমাদের ধর্মীয় সামাজিক বিভিন্ন মূল্যবোধের সাথে তাদের সামঞ্জস্য এবং তাদের জীবনযাত্রার মিল আচার আচরণ, এবং এই বড়চরে 75-80%ই মিডল ইস্ট, এবং তার মধ্যে দেখা যায় যে পুরো পরিসংখ্যান করলে অন্তত 50%-এর অধিক যায় শুধুমাত্র একক দেশ হিসেবে সৌদিতে। এবং দীর্ঘদিন ধরে তারা বেশ ভালোই সেখানে সুনামের সহিত কাজ করে আসছিল, তারাও ভালো ছিল। সাম্প্রতিক আমরা একটা বিষয়ে লক্ষ্য করছি যে আমাদের বাংলাদেশি অনেকে ওই বিদেশি বিশেষ করে ওখানকার বিভিন্ন কোম্পানির সাথে যোগসাজশ করে তারা যেমন কাজ আছে 20 জনের, এখান থেকে তারা লোক নিয়ে যায় 100 জনের। এখন সে তো একটা ডিমান্ড লেটার নিয়ে আসছে আসলে আমার কাছে, তখন আমি চাইলেই তার এখানে কিন্তু আটকাতে পারি না, বিকজ সে ডিমান্ড লেটার নিয়ে এসছে, ওখানে যেয়ে দেখে কাজ নেই। এখন আমরা চেষ্টা করছি এই ক্ষেত্রে এই মানুষের প্রতারণা রোধে এবং তারা যেন এই ধরনের সমস্যা না পড়ে, সেক্ষেত্রে ভিসাগুলোকে ভালোভাবে স্ট্রংলি ভেরিফাই করা, যেন ফেক ভিসার মাধ্যমে কেউ যেন এই অ্যাপ্রুভালটা না নিতে পারে। পাশাপাশি আমাদের যে সমস্ত দেশগুলোতে শ্রমবাজার সংকুচিত, যেমন বাহরাইনে আমাদের শ্রমবাজার বন্ধ, এইটা আমাদের একটা আলাপ আলোচনা চলছে বাইলেটারালভাবে যে এটা ওপেন করা যায় কীভাবে। ওমান এবং ইউএইতে আমাদের শ্রমিক যাওয়া বিগত বছরগুলোর তুলনায় এভারেজ কমেছে, সেইটাকেও আপনার বাড়ানোর জন্য সত্যি কথা সরকারের বিভিন্ন প্রতিনিধি পর্যায়ে আলাপ আলোচনা, ওই দেশ ভিজিটও হয়েছে। এবং আমরা আশা করছি যে মাননীয় প্রধানমন্ত্রী হয়তো নেক্সটে মধ্যপ্রাচ্য সফরে যাবেন, এবং মধ্যপ্রাচ্য সফরে গেলে আমার মনে হচ্ছে যে, এবং এটা বাস্তব যে মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে আমাদের একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। কারণ এই মিডল ইস্টের দেশগুলোর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বাবার সময় থেকে বিশেষ করে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক হয়েছে, এবং বর্তমান বিএনপি সরকারের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অলওয়েজ একটা ভালো রিলেশন ছিল। আওয়ামী ফ্যাসিবাদের কারণে কিংবা আওয়ামী লীগের আমলে যেভাবে এখানে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মুসলিম মানুষের উপরে দমন পীড়ন চালানো হয়েছিল, আলেম আলমাদেরকে জেলে পড়া থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসি দেওয়া, নানান কারণে আমরা দেখেছি যে মিডল ইস্টের দেশগুলো বাংলাদেশের জনগণের পক্ষে থেকেছে, প্রতিক্রিয়া দেখিয়েছে। এই কারণে সেই সময় সরকারের সাথে সম্পর্কের টানপূরণের কারণ সেটা ভিসার মার্কেটেও পড়েছে স্বাভাবিকভাবে। বিপরীত দিক থেকে আপনি দেখেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন 25 সালে, কাতারের রয়্যাল ফ্যামিলি কিন্তু তাদের নিজস্ব অ্যাম্বুলেন্স মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার জন্য দিয়েছিলেন। দ্যাট মিনস তাদের একটা এই পরিবারের প্রতিও একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। সেদিক থেকে আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী যদি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সফর করতে পারেন, এই দেশগুলোতে আমাদের শ্রমিক যাওয়া অনেকখানি বেড়ে যাবে। মিডল ইস্টের বাইরে এশিয়া প্যাসিফিক অঞ্চলেও কিছু দেশ নিয়ে আমরা একটু ট্রাই করতেছি। থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধের ফলে সেখান থেকে অনেক লোক কম্বোডিয়া থেকে থাইল্যান্ড থেকে চলে গিয়েছে, ওইখানে আমাদের একটা বাজার আছে, চাইলে আমরা একটু চেষ্টা করতে পারি, এবং সেই অনুযায়ী চেষ্টা চলছে। এমইউ পাঠানো হয়েছে সাইন করার জন্য। এশিয়ার মধ্যে জাপানের আমাদের একটা ভালো সম্ভাবনাময় আসলে বাজার, এইখানে যদিও এখন অল্প সংখ্যা যাচ্ছে, কিন্তু আমরা আশা করি যে সামনে একটা লার্জ স্কেলে যাবে, যেহেতু 1 লক্ষ লোক পাঠানো, তাদের সাথে আমাদের একটা এমইউ আছে। এর বাইরে ইউরোপের যে একটা বলা চলে আসলে বিশাল সম্ভাবনার
বাজার, যেটা আমরা এতদিন ওইভাবে হয়তো সিস্টেমেটিক ওয়েতে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করিনি। এখন আমরা চেষ্টা করতেছি যে তাদের চাহিদা কী ধরনের লোকজনের তাদের চাহিদা আছে, এবং সেই অনুযায়ী আমরা লোক তৈরি করতেছি। বিশেষ করে আমাদের 110টা যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে, ওই চাহিদা অনুযায়ী আমরা ওইভাবে লোক রেডি করে আমরা ইউরোপের পাঠানোর জন্য আমাদের প্রচেষ্টা আছে। কম্বোডিয়া এবং লাওসে আমরা কিছু ঘটনা আমরা জেনেছি, যেখানে মূলত তাদেরকে স্ক্যাম সেন্টারে বন্দি রেখে টর্চার করে তাদের ফ্যামিলি থেকে টাকা ডিমান্ড করা হচ্ছে, কিংবা অনেককে ওখানে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে। এই স্ক্যাম বা প্রতারণার সাথে যারা জড়িত তাদেরকে ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে, এবং একইভাবে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম কিংবা ব্রাজিলের মতো যেই দেশগুলোতে যাওয়ার নিয়ে আমাদের প্রবাসীদের একটা বিটার এক্সপিরিয়েন্স আছে। এইখানে এখন আমরা যেটা করি, আমরা তো আসলে ওই যে বলে যে মাথা ব্যথা হলে তো আসলে মাথা কেটে ফেলানো যাবে না, ট্রিটমেন্ট করাতে হবে। তো যেখানে এই সমস্যাটা আছে ওইখানে একেবারেই শাটডাউন না করে এখানে যেন তারা সঠিক প্রক্রিয়ায় যেতে পারে সেটা নিশ্চিত করতে হবে। ওইটা আমরা চেষ্টা করছি, যে যেন কোনো প্রতারণা, কাজ না থাকলে সেখানে গিয়ে আমাদের শ্রমিকরা যেন দুর্ভোগের শিকার না হয়। সেক্ষেত্রে অ্যাম্বাসিগুলোকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে তারা যেন প্রকৃত অর্থেই কর্মস্থল ভিজিট করে আমাদেরকে রিপোর্ট দেয়। এটা একটা চরম সত্য যে এখানে প্রায় ৩,০০০-এর মতো লাইসেন্স আছে। আমরা ইভেন যখন বিদেশিদেরকে বলি যে তোমরা আমাদের থেকে দক্ষ লোক নাও, আমাদের লোক তৈরি আছে, প্রশিক্ষিত লোক, কিন্তু দেখা যায় যে তখন ওরাও বলে যে অনেক ক্ষেত্রে যে তোমাদের এত লাইসেন্স, কোনটা ভালো কোনটা মন্দ আমরা কীভাবে যাচাই বাছাই করব। এবং আমি একটা জিনিস দেখেছি যে একই ব্যক্তি ২-৩টা লাইসেন্স নামে বেনামে নিয়ে রাখছে। তো সেক্ষেত্রে আমার ধারণা যে অ্যাক্টিভ লাইসেন্স আপনার ৪-৫০০ থাকতে পারে, এবং মন্ত্রণালয়ের বিধিতে একটা বলা আছে যে লাইসেন্সগুলোর পারফরমেন্সের ভিত্তিতে একটা গ্রেডিং করা। সেক্ষেত্রে গ্রেডিংও যদি করা হয় তাহলে দেখা যায় যে হয়তো এ ক্যাটাগরিতে ১০০ লাইসেন্স পড়বে, বি ক্যাটাগরিতে ২০০ লাইসেন্স পড়বে। এইটা মন্ত্রণালয়ের করা আগে থেকে দরকার ছিল। আমরা একটা উদ্যোগ নিয়েছি যে করার, কিন্তু জানি না কতটুকু পারবো, কারণ এখানে তো বলা চলে কাঁচা টাকার ব্যবসা। আদম পাঠাইলে আপনি মাথা গুনে টাকা নিচ্ছেন। সো সেক্ষেত্রে এখানে কাজ করতে গিয়েও দেখা যায় নানান ধরনের প্রতিবন্ধকতা আছে। দেখা যায় আমরা একটা ভালো সিদ্ধান্ত নিলাম, মিডিয়াকে ম্যানিপুলেট করে মিডিয়াকে দিয়ে নেগেটিভভাবে সেটাকে প্রচার করলো। কোনো পলিটিক্যাল গ্রুপের লোকজন তারা মানে হচ্ছে সংঘবদ্ধভাবে আমাদের বিরুদ্ধেই প্রোপাগান্ডা, অপপ্রচার ছড়ানো শুরু করলো। সো এই কাজটা একটু চ্যালেঞ্জিং। এইখানে স্বচ্ছতা আনয়নের ক্ষেত্রে যারা মানসম্মত সার্ভিস দিচ্ছে তাদেরকে একটা গ্রেডিং করা। তারপরে বাংলাদেশের মতো দেশে তো বিভিন্ন ধরনের সুপারিশ তদবির আছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় যে ২৫০ লাইসেন্স দেওয়া হয়েছে, আমার ধারণা অধিকাংশ লাইসেন্স তদবিরের সময় দেওয়া হয়েছে। আমাদের এখানে তদবির করা হয়, তদবির নিয়ে আসে, কিন্তু আমরা এখন পর্যন্ত লাইসেন্সের অনুমতি দেই নেই। সো সেক্ষেত্রে আমরা হয়তো সামনে সিদ্ধান্ত নিব, কারণ কেউ যদি ব্যবসা করতে চায় তাকে আমরা সুযোগ দিতে পারি, বাট আমাদের তো কিছু কন্ডিশন থাকবে, এবং এই কন্ডিশনের আলোকে আমরা এই ৩,০০০ লাইসেন্সের মধ্যে যারা এই কন্ডিশন ফুলফিল করবে তাদেরকে আমরা সুযোগ দিতে চাই। বিপরীত দিকে যাদের অস্তিত্ব নাই, অফিসের অস্তিত্ব নাই, তারপরে লোকজন পাঠানোর কোনো রেকর্ড নাই, নামসর্ব সেসব লাইসেন্সগুলোকে আমরা বাতিল করতে চাই। ইতিমধ্যেই রাশিয়াতে যুদ্ধের আপনার এই কাজের কথা বলে যুদ্ধে নিয়ে জড়িয়েছে 3টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। আরও কিছু অপরাধের কারণেও বিভিন্ন লাইসেন্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাম্প্রতিক মালয়েশিয়া সিন্ডিকেটের ৫৭ জন যারা ব্যবসায়ী তারা ইনভলভ থাকায় সিন্ডিকেটে তাদের লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে। এবং এখন এই যে যারা চটকদার বিজ্ঞাপন দিচ্ছে ফেসবুকে যে সার্বিয়া নিয়ে যাচ্ছে, ইউরোপ নিয়ে যাচ্ছে, ১০ লাখ টাকায় ইউরোপ পৌঁছে দেবে, ১৫ লাখ টাকা খরচ করলে আপনি এত টাকা আর্ন করতে পারবেন, এই যে চটকদার বিজ্ঞাপন, এরা কিন্তু অনেকাংশে প্রতারক গ্রুপ। আপনি যদি প্রকৃত অর্থে বিজ্ঞাপন দিতে চান এই সেক্টরে, এটার কতগুলো বিধিবিধান আছে। আপনি আগে মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার ডিমান্ড সাবমিট করবেন, আমরা ভেরিফাই করে অ্যাপ্রুভাল দেবো, দেন ইউ ক্যান অ্যাডভার্টাইজ। অথচ ফেসবুকে কিন্তু অনেকে বুঝে জেনে, অনেকে আবার না বুঝে না জেনে অনেকে পোস্ট দিয়ে দিচ্ছে যে ভিসার ছবি পোস্ট দিচ্ছে, অমুকে যাচ্ছে আপনারাও আইসা পড়েন,
এরা কিন্তু প্রতারক গ্রুপ, আমি পরিষ্কারভাবে বলি। তো তাদের বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই প্রতারণা থামানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। বিএমইটির ম্যাজিস্ট্রেট আছে, তাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এখতিয়ার আছে। কয়েকদিনের মধ্যে আমরা এই অ্যাকশনে আমরা যাব। সাম্প্রতিক সময়ে বা গত কয়েক বছরের বিশেষ করে ইতালি, গ্রিস যাওয়ার ক্ষেত্রে ভূমধ্যসাগর ব্যবহার করে যে করুণ পরিণতি পরিস্থিতি গণমাধ্যম, পত্রপত্রিকা, টেলিভিশনে, মানবাধিকার সংগঠনগুলোর উদ্ধার অভিযানে আমরা দেখেছি, সেটা অত্যন্ত মানে একেবারেই মানে দুর্দশাগ্রস্ত একটা চিত্র, একটা করুণ পরিস্থিতি। এখানে যারা যাচ্ছে তারা যে গরিব মানুষ সেটা না, তারা কেউ বউয়ের আপনার আপনার গহনা বেচে যাচ্ছে সেটা না, কিংবা বাপের জমি বিক্রি করে যাচ্ছে এরকম না। ওখানে যারা যাচ্ছে তারা অন্তত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। কারণ ওই ওই অবৈধ পথে যেতেও তাদেরকে 15-20 লাখ টাকা খরচ করতে হয়। তো এখন 15-20 লাখ টাকা খরচ করে আপনি এই ধরনের একটা মানে করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি জীবনের ভাগ্য বদলের চেষ্টা করবেন, যেখানে মৃত্যুর ঝুঁকি রয়েছে শতভাগ, বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের ট্রলার ডুবি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়া, এই ঘটনাগুলো ঘটতেছে। তো এটা জেনেও যারা যাচ্ছে, এখন তাদের বিষয়ে আমরা আসলে কি করব, তাদেরকে কিভাবে থামাবো? তো আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা অবস্থানে আছি। সেক্ষেত্রে আমাদের যেটা প্রচেষ্টা সরকার পক্ষ থেকে তো অলওয়েজ থাকতে হবে যে এই ধরনের অবৈধ পথে মানুষ যেন পা না বাড়ায়, একটা সচেতনতা ক্রিয়েট করা, প্রচারণা করা। সেক্ষেত্রে আমরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে ব্যবহার করে, জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে এই বিষয়ে সভা, সেমিনারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছি। পাশাপাশি যেই অঞ্চলের মানুষ এই সমস্ত পথ ব্যবহার করে বিদেশে পাড়ি জমানোর ক্ষেত্রে বেশি যায়, সেই সমস্ত এলাকাগুলোকে প্রায়োরিটি দিয়ে আমাদের একটু আরও বিশেষ কাজ হচ্ছে। এটা বাস্তব অস্বীকার করা হয় নাই যে বাংলাদেশ থেকে যারা বিদেশে কাজের উদ্দেশ্যে যায়, তাদের যেভাবে মানে এই টাকা খরচ হয়, অন্য দেশে এরকমের হয় না এবং উচ্চ অভিবাসন ব্যয়। সেক্ষেত্রে আমরা সব দেশের জন্য, বিশেষ করে যেসব দেশে আমাদের বাংলাদেশিরা বেশি যায়, একটা স্ট্যান্ডার্ড মানদণ্ড ঠিক করে দিচ্ছি যে এই দেশগুলোতে আপনার গেলে খরচ পড়বে এরকম। সেখানে তারপরে আমরা হয়তো এটা মানার উপরে বিভিন্ন এজেন্সি বা প্রতিষ্ঠান যারা কাজ করে ম্যান পাওয়ার নিয়ে, তাদের উপরে জোর দেব। পাশাপাশি আমরা দেশের মানুষকেও জানিয়ে দেব যে আপনি মালয়েশিয়া গেলে আপনার খরচ পড়বে এত টাকা, আপনি ইউরোপ গেলে আপনার খরচ পড়বে এত টাকা, এই পারপাসে। যখন একটা স্বচ্ছ চিত্র তাদের সামনেও চলে যাবে, তখন আমার মনে হয় না যে এইভাবে উচ্চ অভিবাসন ব্যয় তারা নিতে পারবে। না, এখানে বর্তমান সরকারেরও নির্বাচনী ইশতেহারে পরিষ্কার বলা আছে যে উপজেলা পর্যায়ে সরকার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ করবে এবং যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সেক্ষেত্রে দেশের কর্মসংস্থান কিছু ক্ষেত্রে এক ধরনের, আর বিদেশের ক্ষেত্রে একটু আরেক ধরনের নলেজ লাগে বিশেষ করে। তো সেই ক্ষেত্রে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে তো আমাদের মন্ত্রণালয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই বিদেশে কর্মী পাঠানোর জন্য কর্মী প্রস্তুতকরণে এই মন্ত্রণালয়ের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো একটা বিশেষ ভূমিকা অলওয়েজ পালন করে রাখে। সেইটাকে আরও বিস্তৃত আকারে রূপ দেওয়ার জন্য সরকার আরও 50টি উপজেলায় 50টি টিটিসি নির্মাণ হবে। আমি মনে করি যে এটা হলে ওই উপজেলাগুলোর তরুণরা, যুবকরা সহজে প্রশিক্ষণ নিতে পারবে, বিদেশে যেতে পারবে, অনেক কিছু সম্পর্কে জানতে পারবে। এটা হওয়া দরকার। এইটা ঠিক যে বর্তমানে 110টা যে কারিগরি প্রশিক্ষণ আছে, হয়তো সেগুলো সবাই এ কোয়ালিটির না, হয়তো কেউ বি কোয়ালিটির, কেউ সি কোয়ালিটির। কারণ আমরা ইতিমধ্যে এটা 3টা গ্রেড করেছিও, ABC। আমাদের কাছেও তালিকা আছে। একদিকে যে প্রতিষ্ঠানগুলো ভালো করছে সেগুলোকে আরও ওয়েল ইকুইপড করা, সেগুলো তো আমরা করতেছি। দ্বিতীয়ত যেসব প্রতিষ্ঠানের দুর্বলতা আছে, যেমন ট্রেনিং নেয়, কোর্স নেয়, সেখানেও কিন্তু আমরা নজর দিচ্ছি যে ওখানে প্রপার ট্রেনিং নিশ্চিত করা, তাদের কোর্সকে রিভাইজ করা এবং সমকালীন সময়ে যেসব বিষয়ের চাহিদা আছে সেই সব বিষয়ের উপরে ওখানে কোর্স পরিচালনা করা। আমাদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটা জায়গা আছে ভাটারা, ওখানে চাইলে একটা হসপিটাল সহ ক্যাম্পাস করা যায়। তো সেই লক্ষ্য
পক্ষে ইতিমধ্যেই একটা প্রস্তাব গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বাস্তবতা বা সম্ভাব্যতা যাচাই করার জন্য। কারণ যেহেতু আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার নাই বা এই ধরনের কাজ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের লজিস্টিক নাই, এই কাজগুলো গণপূর্ত করে। গণপূর্তের ফিডব্যাক পাওয়ার পরে হয়তো আমাদের বর্তমান মন্ত্রী সহ আমরা আলাপ আলোচনা করে বসে একটা সিদ্ধান্ত নেব যেটা কিভাবে কি করা যায়। প্রবাসীদের বিশেষ করে ৩টি দিক আমাদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছি। ১ নম্বর হচ্ছে যে যারা এখান থেকে যাচ্ছে তারা যেন হয়রানি মুক্ত, ঝামেলাবিহীন একটা সহজ প্রক্রিয়ায় যেতে পারে। তাদের সেবার এখানে দেওয়ার ক্ষেত্রে যেন আমরা দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সেবা দিতে পারি। এটা একটা লক্ষ্য রয়েছে। দ্বিতীয়ত যারা এখান থেকে যাচ্ছে তারা ওখানে গিয়ে যেন একটা তাদের নলেজ অনুযায়ী, তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যেন একটা উপযুক্ত কর্মে তারা এনগেজ হতে পারে। সেক্ষেত্রে আপনার ন্যূনতম একটা স্কিলে প্রশিক্ষণ নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করা, এই টিটিসিগুলোকে ওয়েল ইকুইপড করা, মানে দক্ষ জনশক্তি পাঠানো, এবং যারা যাচ্ছে অবশ্যই তাদের অভিবাসন ব্যয় কমিয়ে আনা, দক্ষ জনশক্তি পাঠানো, এবং যারা যাচ্ছে তাদের ওয়েলফেয়ারটা নিশ্চিত করা। এই যে একটা মেডিকেলের কথা বললাম, এরকমের আরও কিছু পরিকল্পনা আমাদের আছে যে যারা যাচ্ছে তাদের থাকার জন্য, ঢাকার বাইরে থেকে যারা যায় তা এখানে আমাদের আবাসনের ক্ষেত্রে আপনার এতদিন যে আমাদের ওই ভাটারা একটা আপনার ওয়েজার্নার্স এই যে থাকার যে ব্যবস্থা ছিল শুধু সেটা না, এখন হজ ক্যাম্পেও হজ তো হয় বছরে একবার, তো বাকি সময়টা কিন্তু ওইখানে ওই জায়গাটা খালিই থাকে। তো কাজে মানুষের ওটা একটা ইবাদত, একটা মানুষকে আশ্রয় দেওয়া, সাপোর্ট দেওয়া। তো ওইখানেও আমরা যেন কিছু প্রবাসীদের যাদের অসুবিধা দূর দূরান্ত থেকে আসে তাদের রাখা যায়, এটা চেষ্টা করছি। ট্রিটমেন্ট মেডিকেলের বিষয়টা তো আছে। সো এই প্রবাসীদের ওয়েলফেয়ার নিশ্চিত করা, তাদের অভিবাসন ব্যয় কমানো এবং একটা দক্ষ জনশক্তি পাঠানো, এই তিনটে আমাদের কাজের অগ্রাধিকার। সো এই তিনটা বাস্তবায়ন করার জন্যই আনুষঙ্গিক যে কাজগুলো করা দরকার সেগুলো আমরা করতে চাই।